ওয়েলকাম তোমাদের সকলকে। আমি শেখ নাসির তোমাদের সাথে। আমরা আপার প্রাইমারির যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের ওপর যে পেডাগজিক্যাল ক্লাস, পেডাগজি, সেই পেডাগজির ওপর আমাদের ক্লাস চলছে। তোমরা এই ক্লাসগুলো যদি খুব ভালোভাবে করো, তোমাদের যে 150 নাম্বার আছে টোটাল, সেই 150 নাম্বার টোটালের মধ্যে ইংলিশ সাবজেক্টে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা সকলকে কিন্তু দিতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ চুজ করলে ইংলিশ চুজ করতে হবে। সেখানে তোমার 30টা নাম্বার আছে, সেখানে 15 নাম্বার তোমার কিন্তু পেডাগজিক্যাল পার্ট রয়েছে। তো আজকে আমাদের সেট 5। তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও এই পিডিএফগুলো বা ইম্পর্টেন্ট নোটিফিকেশন আপডেটস এগুলো পাওয়ার জন্য, তাহলে অবশ্যই আহ, নিচে যে তোমাদের লিংক দেওয়া হয়েছে গ্রুপের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখানে সমস্ত ক্লাস নোটস প্রোভাইড করা হয়, পোলস কুইজ ইত্যাদি করানো হয়। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, one of the best ways to learn a second language is, সব থেকে ভালো পথ টু লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে L2 শেখার সব থেকে বেস্ট ওয়ে, হোয়াট ইজ দ্য বেস্ট মিডিয়াম টু লার্ন ল্যাঙ্গুয়েজ 2। ফর এক্সাম্পল, তুমি বাংলা থেকে ইংলিশ শিখবে, তাহলে তোমার L1 হলো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, L2 হলো তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে তুমি বাংলা থেকে যখন ইংলিশ শিখবে, তাহলে তোমার কাছে সব থেকে বেস্ট মিডিয়াম কি হবে? চলো অপশনগুলো একটু দেখি, এটা আগের আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই পারবে। দেখো, অপশন এ বলেছে বাই কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ নেটিভ স্পিকার ইন দেয়ার ওন সোসাইটি। তোমাকে বলছে ধারাবাহিকভাবে যোগাযোগ করতে যারা নেটিভ, স্থানীয় যে সমস্ত স্পিকার্স রয়েছে সেই ভাষার। ধরো L2 শিখছো, সেই L2 যারা জানে সেই নেটিভ স্পিকারদের সঙ্গে, তাদের সমাজে তাদের সাথে থেকে ধারাবাহিকভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে তুমি শিখতে পারবে, এটা বেস্ট মিডিয়াম হবে। অপশন বি, বাই রিপিটিং অ্যান্ড প্র্যাকটিসিং দ্য ডায়ালগস অ্যাজ ডান ইন দ্য অডিও লিঙ্গুয়াল মেথড। না, এটা করা যে অডিও লিঙ্গুয়াল মেথড অর্থাৎ আরবি মেথডে কি করা হয়, রিপিট করা হয়, মানে তুমি যা বলবে তুমি সেটাকে পুনরাবৃত্তি করবে, প্র্যাকটিস করবে, মেমোরাইজ করবে, মেমোরাইজ মেমোরাইজেশন করে, মুখস্থ করে, ডায়ালগস অ্যাজ ডান ইন দ্য অডিও। এই অডিও লিঙ্গুয়াল মেথড অর্থাৎ আরবি মেথডে কি করতে হয়, তোমাকে প্র্যাকটিস বেসড, প্র্যাকটিস করতে হয়, অনেক ড্রিল করতে হয়, তো সেটা করে। অপশন সি, বাই জয়নিং আ স্পিকিং কোর্স ফর দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। না, একটা স্পিকিং কোর্স যুক্ত হয়ে মানে যে ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে এই L2 কি বলা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্য একটা স্পিকিং কোর্স যুক্ত হয়ে। অপশন ডি, বাই বিইং ইন এ ক্লাসরুম হোয়ার ইউ ক্যান ফোকাস অন দ্য গ্রামার অ্যান্ড রিসিভ হেল্প ফ্রম আ টিচার। না, এরকম একটা ক্লাসরুমে যুক্ত হয়ে যাওয়া যেখানে তুমি মানে ধ্যান দিতে পারবেন, নজর দিতে পারবে গ্রামারের ওপর, ব্যাকরণের ওপর, হ্যাঁ, রিসিভ হেল্প ফ্রম, এবং শিক্ষকের কাছে গাইড পাওয়ার ক্ষেত্রে সেরকম ক্লাসরুমে যুক্ত হবে। এটা অনেকটা জিটি মেথড, তাই না, গ্রামার ট্রান্সলেশন মেথড যেটা আছে সেটা। এবার দেখো তাহলে, এখানে সবসময় বলেছিলাম যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে যে লার্নার কতটা পার্টিসিপেট করছে, মানে আমি যদি ল্যাঙ্গুয়েজ 1-এর হয়ে থাকি, আমি ল্যাঙ্গুয়েজ 2 শেখার ক্ষেত্রে আমি কতটা পার্টিসিপেট করছি, লার্নার কতটা অ্যাক্টিভ পার্টিসিপেট, সেখানে কিন্তু নির্ভর করে। রিয়েল লাইফ যেখানে হয় সেটাই কিন্তু অপশন হবে। দেখো এখানে সবকটা অপশনের মধ্যে দেখো, বাই কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ দ্য নেটিভ স্পিকার্স ইন দেয়ার ওন সোসাইটি। দেখো এইখানে ধারাবাহিকভাবে যুক্ত হয়ে নেটিভ স্পিকারদের সঙ্গে তাদের সমাজের থেকে, এটা যদি তুমি শিখতে পারো, তাহলে এটা কিন্তু বেস্ট তোমার জন্য। তুমি একটা ল্যাঙ্গুয়েজ টু এনভায়রনমেন্টে থাকলে এবং তাদের সাথে ধারাবাহিকভাবে কথা বললে, তাদের কালচার, তাদের সম্বন্ধে উঠা বসা, তাদের সঙ্গে কথা বলে তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ টু কিন্তু খুব সহজেই অ্যাকোয়ার করতে পারবে। তাহলে অপশন এ কিন্তু রাইট অ্যান্সার।
চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2. A big challenge in learning to read is finding motivation and good children's literature. To overcome this challenge, which of the following is the most effective measure? দেখো কোশ্চেনটা একটু বুঝতে হবে। এ বিগ চ্যালেঞ্জ ইন লার্নিং টু রিড মানে শেখার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে একটা বড় সমস্যা, একটা বড় তোমাকে মানে বাধার সম্মুখীন হতে হবে, যেটা কি ফাইন্ডিং খুঁজে বার করা, মোটিভেশন অনুপ্রেরণা এবং ভালো চিলড্রেন লিটারেচার মানে শিশু সাহিত্য। তাহলে ভালো শিশু সাহিত্য এবং অনুপ্রেরণা খুঁজতে তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হবে পড়াশোনার ক্ষেত্রে। মানে কিভাবে মোটিভেশন পাওয়া যাবে, কি করে শিশু সাহিত্য ভালো শিশু সাহিত্য পাওয়া যাবে, এটাকে খুঁজতে পড়াশোনার মধ্যে এটা কিন্তু একটা বড় সমস্যা। টু ওভারকাম দিস চ্যালেঞ্জ, আর এই সমস্যা দূর করতে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইফেক্টিভ মেজার, এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কার্যকরী একটা উপায়? চলো অপশনে কি দিয়েছে। অপশনে এনকারেজ প্যারেন্টস টু এস্টাবলিশ এ স্মল লিবার্টি অ্যাট হোম, না বাবা মাদেরকে একটু উৎসাহ প্রদান করা কি করতে, এস্টাবলিশ প্রতিষ্ঠিত করতে একটা ছোট্ট স্বাধীনতা বাড়িতে, একটা ছোট্ট লিবার্টি, একটা ফ্রিডম মুখযুক্ত এনভায়রনমেন্ট তৈরি করা, বাবা মাদেরকে তাতে উৎসাহিত করা। এটার মাধ্যমে তুমি এরকম মোটিভেশন খুঁজে পারো, চিলড্রেন শিশু ভালো শিশু সাহিত্য খুঁজে পেতে পারো। অপশন বি, provide easily accessible children's literature to motivate and generate interest in reading, না প্রোভাইড করা প্রদান করা সহজে পাওয়া যায় এরকম শিশু সাহিত্য এবং মোটিভেট করা মানে তাদেরকে উৎসাহ প্রদান করা এবং তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করা পড়ার ক্ষেত্রে, রিড করার জন্য, এটা ভালো হবে। অপশন সি, স্কুল অথরিটিস মাস্ট টেক লার্নার্স টু বুক ফেয়ার্স টু জেনারেট মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট ইন রিডিং বুকস, না স্কুল অথরিটি আছে যারা স্কুলের মানে অধ্যক্ষরা আছেন তারা এটাকে তারা মানে অবশ্যই যে শিক্ষার্থী তাকে কি করবে, তাকে বই মেলাতে নিয়ে যাবে, তার মধ্যে আগ্রহ সঞ্চার করার জন্য, হ্যাঁ তাকে উৎসাহ দেওয়ার জন্য, বই পড়াতে উৎসাহ আগ্রহ দেওয়ার জন্য তাকে বুক মেলায় নিয়ে যাবে। অপশন ডি, টিচার্স শুড মোটিভেট দেম টু রিড এ বুক এভরি ডে অ্যাজ হোমওয়ার্ক, না টিচার এতে আগ্রহ প্রদান করবে, যে উৎসাহ দেবে যে ছাত্রকে প্রতিদিন বাড়ির কাজে একটা করে বই পড়া। দেখো এটা তো কখনই হবে না যে টিচার একটা বোর্ডমে পড়ে যাবে হোমওয়ার্কে শুধু পড়ে। স্কুল অথরিটিজ মাস্ট টেক, শুধু বই মেলাতে নিয়ে গেলেই হবে, হবে না। তাহলে কিভাবে একটা গুড চিলড্রেন লিটারেচার বা মোটিভেশন প্রদান করা যাবে? দেখো এনকারেজ প্যারেন্টস টু এস্টাবলিশ স্মল লিবার্টি অ্যাট হোম, এটাও হবে না। হবে কোনটা, প্রোভাইড ইজিলি অ্যাক্সেসিবল, সহজে পাওয়া যায় এরকম শিশু সাহিত্য এবং মোটিভেট করতে হবে যাতে পড়াশোনায় যে ছাত্রটা ইন্টারেস্ট পায়, আগ্রহ পায়, এরকম কিছু তোমাকে করতে হবে। বুঝে গেছে? তাহলে অপশন বি হলো রাইট অ্যান্সার। বুঝে গেছে? নেক্সট, তোমরা নিজেরা চেষ্টা করবে আগে থেকে, ভিডিও পজ করে আগে নিজেরা চেষ্টা করবে উত্তর করার, তারপরে এই এক্সপ্লেনেশন দেখবে, তাহলে তোমাদের খুব বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার 3, এ টিচার আস্কস দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 টু রিড দ্য স্টোরি কুইকলি, একটা শিক্ষক বাচ্চাকে বলেছে ক্লাস 5-এর যে একটা গল্প পড়তে তাড়াতাড়ি, অ্যান্ড দেন পুট দ্য 4 পিকচার্স ইন অর্ডার, তারপর 4টে ছবিকে ঠিক ক্রম অনুযায়ী সাজাতে। দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু, এই ধরনের কাজের উদ্দেশ্য কি? ঠিক আছে, দেখো কুইকলি মানে কি, ফাস্ট, তাই তো, কুইকলি মানে ভেরি ফাস্ট, খুব দ্রুত, অর্থাৎ এটাকে আমরা বলি স্কিমিং, এটাকে আমরা বলি স্কিমিং। কি করার জন্য, জিস্ট শুধুমাত্র সারমর্ম, সারমর্ম, হ্যাঁ সারসংক্ষেপ
পাওয়ার জন্য আমরা কি করি, কুইকলি রিড করি, জিসটা পড়ার জন্য পাওয়ার জন্য স্কিম করি আমরা, তাই না? তো অপশন কি বলছে, গিভ দেম প্র্যাকটিস টু রিডিং ফর দ্য জিস্ট। দেখো তাদেরকে প্র্যাকটিস করতে, যাতে শুধুমাত্র সারমর্মটা পেতে পড়ে পেতে পারে। না অপশন বি, গিভ দেম প্র্যাকটিস ইন রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন। স্পেসিফিক ইনফরমেশন যখন হচ্ছে স্ক্যানিং, সেটা কিন্তু ইন্টেন্সিভ রিডিং। সেটা কি, ইন্টেন্সিভ রিডিং। মানে যখন আমি কোনো স্পেসিফিক ইনফরমেশন, যখন আমি কোনো স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য পড়ছি, সেটা কিন্তু আমার কি হবে, ইন্টেন্সিভ রিডিং অর্থাৎ স্ক্যানিং। অপশন সি, রিভাইজ দ্য নিউ অ্যান্ড ডিফিকাল্ট ভোকাবুলারি অফ দ্য স্টোরি। না শুধুমাত্র প্র্যাকটিস করা, যে নতুন এবং কঠিন যে শব্দ ভাণ্ডার আছে গল্পে, সেইগুলোকে প্র্যাকটিস করা। না অপশন ডি, অ্যারেঞ্জ দ্য পিকচার কার্ডস। না পিকচার কার্ডগুলোকে সাজানো। দেখো এই ধরনের অ্যাক্টিভিটি দেওয়ার মানে তাড়াতাড়ি পড়ে নেওয়ার উদ্দেশ্যই হলো তোমাকে কি করে নিতে, যে শুধুমাত্র যে এইটা কি বলতে চেয়েছে, গল্প কি বলতে চেয়েছে সেটা শুধুমাত্র জানার জন্য, তাই না? এটাকে আমরা বলি স্কিমিং, শুধুমাত্র জিস্টের জন্য। তাহলে এইটা হবে রাইট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। বুঝলে, এটাই ছিল পারপাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, টু অ্যাসেস রিডিং স্কিলস অ্যাট দ্য প্রাইমারি লেভেল এ ল্যাঙ্গুয়েজ টিচার শুড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন। একটা কি বলছে, প্রাইমারি লেভেল অর্থাৎ প্রাথমিক অবস্থায় কোনো রিডিং স্কিল মানে পড়ার যে স্কিল দক্ষতা, সেটাকে পরীক্ষা করার জন্য একজন ভাষা শিক্ষক মানে কোন জিনিসের উপর বেশি গুরুত্ব দেবেন বা দেওয়া উচিত, গুরুত্বপূর্ণ কোন জিনিসের উপর ফোকাস করা উচিত সেটা বল। অপশন এ বলছে ইউজ অফ পাঞ্চুয়েশন মার্ক, জ্যোতি চিহ্ন ঠিকঠাক ব্যবহার করছে কিনা সেটার উপর জোর দেবে। অপশন বি, রিডিং অ্যাট এ প্রপার স্পিড, সে কতটা ঠিকঠাক স্পিডে তাড়াতাড়ি পড়তে পারছে সেটা দেখা। অপশন সি, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, না সে পড়ছে এবং কতটা বুঝে পড়ছে সেটা দেখা। অপশন ডি, আইডেন্টিফাইং দ্য লেটার্স অফ দ্য অ্যালফাবেট, না সে ঠিকঠাকভাবে অ্যালফাবেট লেটার চিহ্নগুলো বর্ণমালাগুলো ঠিকঠাক চিনতে পারছে কিনা সেটা। দেখো প্রাইমারি লেভেল অর্থাৎ ফাউন্ডেশন লেভেল, মানে যেখানে ভিত্তি করে মানে বাচ্চারা পড়াশোনা করছে, তাই না? তাহলে ওই সময় সে কতটা জ্যোতি চিহ্ন ব্যবহার করছে তার কাছে ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, সে কতটা দ্রুত পড়তে পারছে সেটাও নয়। সে অ্যালফাবেট গুলো ঠিকঠাক চিনতে পারছে কিনা সেটা তার থেকেও বড় কথা, সে যেটা পড়ছে সেটা বুঝতে পারছে কিনা, আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা। তাহলে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং এটা হবে রাইট অ্যান্সার। বোঝা গেছে যে সে পড়ার সঙ্গে সঙ্গে প্রাইমারি লেভেলে তার রিডিং স্কিলটা অ্যাসেস করতে গেলে অবশ্যই আমাকে বুঝতে হবে সে যেটা পড়ছে সে সেটা বুঝতে পারছে কিনা। তাহলে রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। তোমাদের যদি এই কোশ্চেনের কিছু কোনো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই কমেন্টে জানাও, তাহলে পরের ভিডিওতে আমরা অবশ্যই ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার 5, এ গুড স্পিকিং অ্যাক্টিভিটি ইজ দ্য ওয়ান ডিউরিং হুইচ। একটা ভালো বলার কাজ সেটা হয় যখন কি করবে, তখন সেটা ভালো স্পিকিং বলে গণ্য হবে। কখন স্পিকিং হবে, যদি লার্নার্স লিসেন মোর, যদি যে লার্নার্স শিক্ষার্থী যদি সে বেশি শোনে, তখন তার গুড স্পিকিং অ্যাক্টিভিটি হবে। অপশন বি, লার্নার স্টক মোর, লার্নার বেশি কথা বলবে যখন। অপশন সি, পার্টিসিপেশন বাই আউটস্পোকেন স্টুডেন্টস ইজ দ্য ম্যাক্সিমাম, মানে বেশি করে যারা স্পষ্টবাদী সেই সমস্ত ছাত্রদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে যুক্ত হওয়া। অপশন ডি, টিচার্স এক্সপ্লেন মোর, না শিক্ষক বেশি বেশি করে কি করবে, বর্ণনা করবে। এবার দেখো এখানে স্পিকিং অ্যাক্টিভিটি বলা হয়েছে, তার মানে এখানে স্পিকিং স্কিলের কথা বলা হয়েছে, তাই না? তাহলে স্পিকিং স্কিল করতে গেলে তাহলে লার্নারকে অবশ্যই স্পিক করতে হবে। তাহলে লার্নার সেখানে কি হবে, লার্নার সেখানে অ্যাক্টিভ রোল প্লে করবে। দেখো এখানের মধ্যে
এখানে শোনার কথা বলেছে, লিসেনিং স্কিলের কথা বলা হয়েছে। এখানে পার্টিসিপেন্ট আউটস্পোকেন স্পষ্ট যুক্ত হতে, কিন্তু তার থেকেও বেশি কথা সে লার্নার স্টক মোড, বেশি বেশি কথা বলবে, অ্যাক্টিভ হবে, ততই তার গুড স্পিকিং অ্যাক্টিভিটি হবে। বোঝা গেছে? অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, assessment tools and processes at the foundation stage should be designed in a way that অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়ন যে টুলস আছে, যে যন্ত্রপাতি বা যে মানদণ্ড আছে এবং পদ্ধতি আছে, ফাউন্ডেশন মানে প্রাথমিক পর্যায়ে, শুড বি ডিজাইনড, সেগুলোকে এমনভাবে ঠিক করতে হবে যে দে বিকাম এ ন্যাচারাল এক্সটেনশন অফ চাইল্ডস লার্নিং এক্সপিরিয়েন্স। তার আগে বলি যে ফাউন্ডেশন স্টেজ বলতে কি বলছে। ফাউন্ডেশন এনইপি 2020 অনুযায়ী ফাউন্ডেশন স্টেজ বলতে 3 to 8 ইয়ার্স স্টুডেন্টদের কথা বলা হয়েছে। যারা কি করবে? যারা প্লেজার লার্নিং, ফান লার্নিং, ঠিক আছে, মজার ছলে, হ্যাঁ, যারা প্লেজার করে মানে আনন্দ নিতে নিতে পড়াশোনা করবে এবং মিনিং বেসড, এই ধরনের কথা কিন্তু এনইপি 2020-তে বলা হয়েছে, যেটা ফাউন্ডেশন স্টেজে বাচ্চা এইভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, সে প্লে বেসড অ্যাক্টিভিটি, ঠিক আছে, প্লে বেসড অ্যাক্টিভিটি, এই ধরনের মাধ্যমে সে যখন পড়াশোনা করবে, সেটা কিন্তু ফাউন্ডেশন স্টেজ এনইপি 2020-তে বলা হয়েছে। তাহলে এখানে অ্যাসেসমেন্ট টুলস আর প্রসেস অ্যাট দ্য ফাউন্ডেশন স্টেজ শুড বি ডিজাইন, যে যাতে করে কি করবে, দে বিকাম আ ন্যাচারাল এক্সটেনশন অফ দ্য চাইল্ডস লার্নিং এক্সপিরিয়েন্স, যাতে করে তারা কি হয়ে উঠবে, বাচ্চারা হয়ে উঠবে ন্যাচারাল, প্রাকৃতিক একটা তাদের পর্যায়, যেখানে বাচ্চারা তাদের জ্ঞান অর্জন করবে। অপশন বি, লার্নার্স প্রোগ্রেস ইজ ডেসক্রাইবড অ্যান্ড অ্যানালাইজড উইথ দ্যাট অফ দ্য ওভারঅল ক্লাস পারফরমেন্স। না, শিক্ষার্থীর যে প্রোগ্রেস, বৃদ্ধি, সেটাকে এভাবে অ্যানালাইজ করবে যে ওভারঅল পারফরমেন্স, ক্লাসে সব ক্লাসে কীরকম পারফরমেন্স করেছে, সেই তার উপর ওভারঅল একটা পর্যালোচনা করে সেটাকে প্রোগ্রেস করা, সেটাকে অ্যানালাইজ করা, সেটা ঠিক হবে। না অপশন সি, এ টিচার মে ইউজ কমন সিঙ্গেল মেথড টু অ্যাসেস দ্য অ্যাচিভমেন্ট অফ অল দ্য লার্নার্স। না, টিচার কি করবেন, শিক্ষক কি করবেন, একটা কমন সর্বসাধারণ একটা পদ্ধতি ফলো করবেন সমস্ত শিক্ষার্থীর প্রোগ্রেস অ্যানালাইজ করার জন্য। অপশন ডি, এক্সপ্লিসিট টেস্ট অ্যান্ড এক্সামিনেশন বিকাম অ্যাপ্রোপ্রিয়েট ফর লার্নার্স। না, ধারাবাহিকভাবে টেস্ট নিয়ে, এক্সামিনেশন নিয়ে, পরীক্ষা নিয়ে, সেইটা কিন্তু লার্নার্সদের নাকি মানে তাদেরকে মাপযোগ করা, মেজার করা অ্যাপ্রোপ্রিয়েট হবে। বলো এর মধ্যে কোনটা হতে পারে? দেখো, ফান বেসড অর্থাৎ এখানে প্লে বেসড অর্থাৎ সেখানে শিশুরা কিন্তু এনজয় করবে, সেখানে বোর্ডও হবে না, সেখানে এক্সামিনেশন, টেস্ট এইসবের কিন্তু টেনশন থাকবে না। তাহলে এই ক্ষেত্রে কী হবে, ন্যাচারাল এক্সটেনশন, প্রাকৃতিক যে একটা বিস্তৃতি, সেটার উপর কিন্তু নজর দিতে হবে, যাতে করে দে বিকাম আ ন্যাচারাল এক্সটেনশন অফ দ্য চাইল্ডস লার্নিং। ঠিক আছে স্যার, এমনভাবে তাদের অ্যাসেসমেন্ট টুলস নির্ণয় করতে হবে যাতে কিন্তু তাদের ন্যাচারাল এক্সটেনশনটা বৃদ্ধি পায় তাদের অভিজ্ঞতার ক্ষেত্রে। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার, বাকি কিন্তু অপশনগুলো ইনকারেক্ট হবে। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 7, along with print books and audio books, the books that engage the tactile abilities of young children should be part of the classroom because বলছে প্রিন্ট বুকসের সঙ্গে মানে প্রিন্টিং করা যে ছাপা বই, তার সঙ্গে অডিও বুকস যেগুলো শ্রবণযুক্ত বই, সেই বইগুলোও আনতে হবে, যাতে করে দ্য বুকস দ্যাট এঙ্গেজ, এই বইগুলো কি করবে, যুক্ত করবে ট্যাকটাইল অ্যাবিলিটিস, কৌশলগত যে ক্ষমতা
তাদের যে যুক্ত হওয়ার ক্ষমতা অফ ইয়াং চিলড্রেন, কাদের? যুবক, এই যারা ছোট বাচ্চা, সেই ছাত্রছাত্রীদের, সেই ছোট বাচ্চাদের, যারা তারা যাতে কৌশলগত ক্ষমতা বৃদ্ধি করতে প্রিন্ট বুকসের সাথে সাথে অডিও বুকসও রাখে, যেটা কি করবে, শুড বি পার্ট অফ দ্য ক্লাসরুম। ক্লাসরুমের একটা অঙ্গ হওয়া উচিত, মানে যুক্ত হওয়া উচিত। কার সাথে সাথে? প্রিন্ট বুকসের সাথে অডিও বুকস। বিকজ, কারণটা কি, কেন রাখতে হবে? অপশন এ, ইট গিভস অটোনমি টু টিচার্স টু ইউজ ডিফারেন্ট বুকস ফর অ্যাসেসমেন্ট। না, এটা টিচারকে ক্ষমতা দেবে, শিক্ষককে একটা সার্বভৌমত্ব অধিকার দেবে যে বিভিন্ন ধরনের পৃথক ধরনের বই ব্যবহার করা, মূল্যায়ন করার জন্য। ছেলেকে মূল্যায়ন করতে হবে, একটা ছেলেকে মনে করতে হবে বিভিন্ন ধরনের বই আছে, তাকে তার মাধ্যমে আমি তাকে অ্যাসেস করলাম, এটার জন্য। অপশন বি, ইট মেক্স বুক মোর অ্যাক্সেসিবল টু ডাইভার্স লার্নার্স। না, এই যে অডিও বুক যুক্ত হলো, এটা কি করে, বইগুলোকে আরো গ্রহণযোগ্য করে তোলে, অ্যাক্সেসিবল করে তোলে টু ডাইভার্স লার্নার্স, যারা বিভিন্ন ধরনের পৃথক পৃথক ধরনের লার্নার্স আছে, শিক্ষার্থী আছে, তাদের কাছে এটা অ্যাক্সেস হয়ে যায়, তারা গ্রহণ করতে পারে। কেউ ধরো প্রিন্টিং বই মানে পড়তে পারে না, ছাপা বই পড়তে পারে না, সে শুনে শুনে পড়বে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাদের কাছে মোর অ্যাক্সেসেবল হবে। না, অপশন সি, দিস বুকস উইল নট ওভারলি বার্ডেন এ টিচার। না, এই বইগুলো অডিও বুক কিন্তু বার্ডেন বা একটা বোঝা তৈরি করবে না একটা শিক্ষকের। না, অপশন ডি, ইট ব্রিংস ভ্যারাইটি টু দ্য ক্লাস অ্যান্ড চিলড্রেন লাভ ভ্যারাইটি। না, এটা কি আনবে, একটা ভিন্ন স্বাদ আনবে, সেই ক্লাসের মধ্যে একটা ভিন্ন স্বাদ আনবে, এবং শিশুরা কি করবে, সেই ভ্যারাইটিটাকে, সেই ভিন্নতাটাকে ভালোবাসবে, ভালোবাসে অ্যাকচুয়ালি চিলড্রেন, এটা বলতে চাইছে কোনটা? দেখো, এটা কেন ইউজ করা উচিত, কারণ এটা ইট মেক্স বুক মোর অ্যাক্সেসেবল, বইগুলো কি করে আরো গ্রহণযোগ্যতা, ডাইভার্স লার্নার, যেখানে শিক্ষার্থীর উপকার হবে, বেনিফিশিয়াল ফর দ্য লার্নার্স, সেই পয়েন্টটা আমাদেরকে নিতে হবে। এখানে কিন্তু বলেছে, একটাই পয়েন্ট বলেছে, যেখানে কিন্তু ছাত্ররা, বিভিন্ন ধরনের ছাত্রদের লাভ হবে, সেই পয়েন্টটা নিতে হবে। এটাও হবে না, টিচারদের কি সুবিধা হবে সেটা দেখে লাভ নেই, এটাও হবে না, ভিন্ন স্বাদ আনার চেয়ে সব থেকে ইম্পর্টেন্ট হলো যে ডাইভার্স লার্নারদের হেল্প করবে। সো অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, question number 8, language learning is an intensive process. Language learning is an intensive process that begins at birth and continues throughout the life. Do you agree or disagree with the above statement? দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে ভাষা যে অধিগম, ভাষা যে শেখা, সেটা কিন্তু আয়ত্ত করতে হয়, সেটা তুমি যখন তুমি বাই বার্থ মানে জন্মগ্রহণের পর থেকে তোমার কিন্তু ভাষা শেখা, ভাষা অর্জন কিন্তু তোমার শুরু হয়ে যায়, ঠিক আছে? দেখো, এখানে বলেছে বিগিনস অ্যাট দ্য বার্থ, অবশ্যই জন্ম থেকে কিন্তু তোমার ভাষা শেখা হয়ে যায়, তুমি বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট থেকে কিছু বিভিন্ন ধরনের ওয়ার্ড শেখো, বিভিন্ন রকমের মানে রেসপন্স, ইন্টারাকশন, কমিউনিকেশন, এগুলো তুমি শিখতে শুরু করো, এবং সেটা কিন্তু কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ, এবং তোমার সারা জীবন ধরে চলতে থাকে। তুমি ভাষার প্রত্যেকটা জিনিস আলাদা 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 ফেজে আলাদা আলাদা ভাবে তুমি শেখো, তাহলে ইট ইজ আ এন্টায়ার প্রসেস, মানে এটা বার্থ থেকে শুরু হয় এবং তোমার মৃত্যু পর্যন্ত এটা চলে, তাই না? মৃত্যু পর্যন্ত এটা চলে, তাই এটা কিন্তু এখানে অপশন দিচ্ছে আই এগ্রি ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হবে না। আই পার্সিয়ালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, এটাও হবে না। আই পার্সিয়ালি ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, এটাও হবে না। আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অবশ্যই এগ্রি করতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে বলাই আছে ফ্রম বার্থ টু ডেথ।
উই অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9. Learners are memorizing grammar rules and vocabulary, and a large amount of work is done in their mother tongue. Which method is being used by the teacher in his language class? দেখো, লার্নার্স আর মেমোরাইজিং গ্রামার রুলস, লার্নার্স আর শিক্ষার্থীরা কি করছে, মুখস্থ করছে, হ্যাঁ, মেমোরাইজ করছে গ্রামার রুলস, হ্যাঁ, ব্যাকরণের যে নিয়ম আছে সেইগুলোকে মুখস্থ করছে, অর্থাৎ মেমোরাইজ করছে। অ্যান্ড ভোকাবুলারি, এবং শব্দ ভাণ্ডারকেও মুখস্থ করছে। অ্যান্ড এ লার্জ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান, এবং অনেক পরিমাণে কাজ করা হয় ইন দেয়ার মাদার টাং, এবং মাদার টাং এমটি মাদার টাং ব্যবহার করা হচ্ছে। হুইচ মেথড ইজ বিং ইউজড বাই দ্য টিচার ইন দিস ল্যাঙ্গুয়েজ ক্লাস? এই ভাষা ক্লাসে শিক্ষক কোন পদ্ধতি অবলম্বন করছে? দেখো, কমিউনিকেটিভ টিচিং সিএলটি, এটা কি একটা, এখানে কিন্তু LSRW, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই টার্মকে কিন্তু ফলো করে তোমার কোন রকম ল্যাঙ্গুয়েজ শেখা হয়। এটা মিনিং বেসড, বাচ্চারা মানে জেনে পড়বে, তাই না? এখানে কোন রকম মুখস্থ বিদ্যা, নো প্র্যাকটিস, এখানে কোনো প্র্যাকটিস, মুখস্থ বিদ্যা এইসব চলে না। এটা কিন্তু কমিউনিকেটিভ টিচিং। তাহলে এখানে কিন্তু মাদার টাং এর কথা বলা হয়েছে, এখানে মেমোরাইজেশনের কথা বলা হয়েছে, তাহলে কিন্তু এটা হবে। বুঝা গেছে? ন্যাচারাল অ্যাপ্রোচ, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তো নয়। গ্রামার ট্রান্সলেশন, জিটি মেথড যেটাকে বলি, বা আমরা যেটাকে বলি ওল্ডেস্ট মেথড, ট্র্যাডিশনাল মেথড, এই ওল্ডেস্ট মেথড, ট্র্যাডিশনাল মেথড, এই গ্রামার ট্রান্সলেশনকে বলা হয়। ঠিক আছে, এটা অনেকটা কি ডিডাকটিভ। এটা কি ডিডাকটিভ? কেন বলা হচ্ছে ডিডাকটিভ? কারণ এখানে কি হয়, এখানে রুলস টু এক্সাম্পল, এখানে নিয়ম থেকে এক্সাম্পলে যাওয়া হয়, এই জন্য এটা ডিডাকটিভ প্রসেস। এখানে মাদার টাং, ইউজ অফ মাদার টাং, এখানে মাদার টাংকে ব্যবহার করা হয় সেই ভাষা শেখা, ল্যাঙ্গুয়েজ টুকে শেখার জন্য। ঠিক আছে, আর ডাইরেক্ট মেথড কোনটা? তুমি যখন ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টু থেকে তুমি ল্যাঙ্গুয়েজ টু শিখছো, সেটা হলো ডাইরেক্ট মেথড। এটা হলো ইন্ডাকটিভ প্রসেস। ঠিক আছে, এখানে এক্সাম্পল টু রুল, ঠিক আছে, এক্সাম্পল টু রুল, এটা হলো ডাইরেক্ট মেথড। তাহলে এখানে মাদার টাং এর কথা বলেছে, মেমোরাইজেশনের রোট লার্নিং, মেমোরাইজেশন এখানে হচ্ছে কি রোট লার্নিং, রোট লার্নিং এর কথা বলা হয়েছে। তাহলে এইটা কোনটা হবে? এটা শুধুমাত্র গ্রামার ট্রান্সলেশন, জিটি মেথডে এরকম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই পয়েন্টগুলো নোট করে নেবে। যদি এই পয়েন্টগুলো খুব ভালো করে বুঝে যাও, তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো ফল করতে। আর এখান থেকে বিশ্বাস করো, খুব সহজেই নাম্বার তোলা যায় যদি একটু শুধু প্র্যাকটিস করে নাও। অনেক জিনিস আছে যেগুলো কিন্তু জানা সত্ত্বেও ভুল করে চলে আসবে, ইফ ইউ ডোন্ট হ্যাভ মাচ প্র্যাকটিস। যদি তোমার প্র্যাকটিস না থাকে, তুমি কিন্তু ভুল করে আসবে। কোয়েশ্চেন নাম্বার 10. চিলড্রেন্স কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, শিশুর জ্ঞানের বিকাশ এবং ভাষা কি? অপশন এ, ইজ দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ইজ বর্ন উইথ এ টুল টু মাস্টার দ্য ল্যাঙ্গুয়েজ। এটা হয় একটা একক ব্যক্তি যেটা জন্মগ্রহণ করেছে একটা টুল নিয়ে সেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য, সেই ভাষা মাস্টার, সেই ভাষা সম্বন্ধে পারদর্শী হওয়ার জন্য। এটা ল্যাডের কথা বলছে, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা চমস্কি বলেছিলেন, চমস্কির কগনিটিভ থিওরি এটা কথা বলছে। ডেভেলপমেন্ট বিয়ার নো রিলেশনশিপ, না মানে বেড়ে ওঠার সঙ্গে
কোনো রকম পরিবেশের সম্পর্ক নেই, ভাষার সঙ্গে বেড়ে ওঠার কোনো সম্পর্ক নেই, এটা তো হতেই পারে না। অপশন কাটাই। অপশন সি ইজ ক্লোজ রিলেটেড টু দ্য কালচার অ্যান্ড কমিউনিটি ইন হুইচ চিলড্রেন লিভ। এটা পুরোপুরি সম্পর্কযুক্ত যে সংস্কৃতি এবং যে কমিউনিটি, পরিবেশ যেখানে চিলড্রেন বাস করে, শিশুরা বাস করে তার সঙ্গে। এটা দেখো, এটা সোশিও কালচার থিওরি অফ ভাইগটস্কি। ভাইগটস্কির সোশিও কালচার থিওরির কথা কিন্তু এখানে বলা হয়েছে। সেখানে সোসাইটি এবং কালচার হ্যাভ মাচ ইম্প্যাক্ট টু লার্ন টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ। যেমন পরিবেশে, যেমন সোসাইটিতে ছেলে বড় হবে, বাচ্চা বড় হবে, সেই সোসাইটির কিন্তু ইনফ্লুয়েন্স তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কিন্তু ডাইরেক্ট প্রভাব ফেলবে। সো ইট ইজ ক্লোজ রিলেটেড টু দ্য কালচার অ্যান্ড কমিউনিটি ইন হুইচ চিলড্রেন লিভ। Option D is related to the principle of linking stimulus response and a process of imitation. না, এটা যুক্ত নীতির ওপর স্টিমুলা, মানে যে স্টিমুলা রেসপন্স, একটা স্টিমুলি দেবে তার ভিত্তিতে রেসপন্স করবে, অ্যান্ড প্রসেস অফ ইমিটেশন। তোমাদের সেই গল্পটা মনে আছে, যেখানে একটা কুকুরকে খেতে দেবে এবং ঘন্টা বাজাবে, একটা ঘন্টা বাজাবে, তখন কুকুর খেতে আসবে। যে এই যে স্টিমুলে একটা দেয়া হলো, তার পরিবর্তে যে রেসপন্স, সেটা কি করছে, একটা ইমিটেশন করছে, একটা কি নকল করছে, এটা কি ইমিটেশন পদ্ধতি। একটা সাউন্ডকে করছে, একটা বিহেভিয়ারকে কি করছে, ইমিটেট করছে, সেই প্রসেসে কিন্তু তোমার একটা ভাষা শিখছে। এইটা কিন্তু বিহেভিয়ারিস্ট থিওরির ওপর নির্ভর করে। তাহলে আমাদের এখানে কোনটা হবে, যে চিলড্রেন্স কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটা সরাসরি সম্পর্কযুক্ত, ইয়েস, এবং এটা সোশিও কালচার ইম্প্যাক্ট আছে। সো ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য কালচার অ্যান্ড দ্য কমিউনিটি ইন হুইচ দ্য চিলড্রেন লিভ। সো রাইট অ্যান্সার ইজ সি। বোঝা গেছে? সো হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ ইজ, সার্বিক ভাষা পদ্ধতি কি? দেখো, একটা সার্বিক, এটা কি স্কিল বেসড, দক্ষতা বেসড, ব্লেন্স বেসড, মিক্স সাউন্ডস বেসড, না ইনফার্স আর সাউন্ড সিম্বল রিলেশনশিপ, না মিনিং বেসড, না মানের উপর নির্ভর। দেখো, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটা কি, সার্বিকভাবে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে শেখা। এবার সার্বিকভাবে যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, তার তখন আমার কাছে মিনিংটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিনিংটাই ইম্পর্টেন্ট, রাদার দেন কিসের ওপর, চেয়ে রাদার দেন স্ট্রাকচার, হ্যাঁ, তোমার গ্রামার রুলস, যে ছোট ছোট যে সিলেবাল আছে সেগুলো, এগুলোর থেকে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি হবে, যে সেটার মানে কি। হোল ল্যাঙ্গুয়েজ, সার্বিকভাবে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখছি মানে তার মানেটা কি, তারপর আস্তে আস্তে তার ভেতরে জানা যেতে পারে যে তার স্ট্রাকচার কি, তার সিলেবাল কি, তার লেটার কি, সেন্টেন্স কি, ভার্ব কি, এগুলো মানে আস্তে আস্তে জানা যেতে পারে, কিন্তু সার্বিকভাবে আগে মানেটা ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এটা স্কিল বেসড নয়, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটা ব্রেন সাউন্ডসও নয়, হ্যাঁ, ফোনেটিক্স সেটাও নয়, সাউন্ড সিম্বল রিলেশনশিপ মানে কোনো একটা সাউন্ডকে ফলো করে আমি একটা সিম্বলকে, একটা কোনো মানে জিনিসকে চিনছি, সেটাও নয়। এটা মিনিং বেসড, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ ইজ মিনিং বেসড, মানে মানের ওপর ভিত্তি করে আমি একটা ল্যাঙ্গুয়েজকে, ভাষাকে শিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Question number 12. If children hear two languages spoken around them, this exposure will. যদি একটা বাচ্চাদের সামনে কি হয়, দুটো ল্যাঙ্গুয়েজ বলা হয়, তার দিকে একটা ধরো উর্দু বলা হচ্ছে আর একটা হিন্দি বলা হচ্ছে, উর্দু আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ ধরো বলা হচ্ছে। সো দিস এক্সপোজার, এই ধরনের এক্সপোজার এটা কি করবে, পুট দ্য চিলড্রেন অ্যাট অ্যান অ্যাডভান্টেজ, শিশুটাকে অ্যাডভান্টেজ দেবে, সুবিধা দেবে। বি নট মেক এনি ডিফারেন্স টু দ্য চিলড্রেন, না এটা কোনো প্রভাবই ফেলবে না বাচ্চাদের মধ্যে। কনফিউজ দ্য চিলড্রেন, হিন্ডারিং আন্ডারস্ট্যান্ডিং, বাচ্চাদেরকে কনফিউশনে ফেলবে।
বিপাকে ফেলবে, তারা মানে বুঝতে পারবে না, বাধার সম্মুখীন হবে। অপশন ডি, পুট দ্য চিলড্রেন অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, না শিশুদেরকে কি করবে, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধায় ফেলবে। দেখো, যদি দুটো ল্যাঙ্গুয়েজ শেখে তখন কিন্তু বাচ্চার পক্ষে সেটা সুবিধাজনকই, সেটা কনফিউজও করবে না, ডিফারেন্স পর্যন্ত প্রভাব তো ফেলবেই। সে পুট দ্য চিলড্রেন অ্যাট অ্যান অ্যাডভান্টেজ, সে কিন্তু অ্যাডভান্টেজ পাবে, কারণ সে দুটো ল্যাঙ্গুয়েজ ছোট থেকে শিখতে শুরু করবে। বোঝা গেছে? কোয়েশ্চেন নাম্বার 13, দিস রিডিং হ্যাজ সার্টেন লার্নিং এইমস অ্যান্ড টাস্ক। এই রিডিং এর পড়াতে কি আছে, কিছু নির্দিষ্ট গোল আছে, কিছু কাজ আছে। লার্নার্স আর সাপোজ টু রিড দ্য টেক্সট ইন ডিটেল। শিক্ষার্থীরা কি করবে, তারা ডিটেলে পড়বে, ইন ডিটেলে কিন্তু তারা পড়বে, রিড করবে, অ্যান্ড কনসেন্ট্রেশন, উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড ডিউ কেয়ার, যত্নের সঙ্গে মনোযোগের সহকারে পড়বে। ইট ইজ কল, দেখো যখনই বলবে ইন ডিটেল রিডিং তখনই হবে তোমার কি, স্পেসিফিক মিনিং, অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং এর কথা এখানে কিন্তু বলছে। হ্যাঁ, মানে নিবিড় পঠন পঠন যেটা আমরা বলি, এটা হবে ইন্টেন্সিভ রিডিং। গাইডেড রিডিং হবে না, প্লেজার আনন্দের জন্য পড়ছে না। হ্যাঁ, এক্সটেন্সিভ রিডিং এটা কিন্তু নয়, তাহলে এক্সটেন্সিভ রিডিং কিন্তু হবে না। দেখো এক্সটেন্সিভ রিডিং কেন হবে না, এটা ইন ডিটেল রিডিং নয়, নট ইন ডিটেল, এটা হলো ক্যাজুয়াল রিডিং, এই জন্য কিন্তু এক্সটেন্সিভ রিডিং হবে না। তো ইন্টেন্সিভ রিডিং ইজ রাইট অ্যান্সার। Question number 14. At the beginning of the lesson, a teacher divided the class into groups. হ্যাঁ, একটা ক্লাসের লেসন পড়ানো শুরুর আগে শিক্ষক কি করলেন, ডিভাইডেড মানে বিভক্ত করে দিলেন একটা ক্লাসকে দুটো গ্রুপে, এবং আস্ক দেম টু টক অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং নিউজ পেপার আর্টিকেল দ্যাট দে হ্যাড জাস্ট রেড। তার এবং একটা খুব আকর্ষণীয় নিউজ পেপার আর্টিকেল পড়তে বললেন, যেটা তারা আগের দিন, তারা জাস্ট একটু আগেই পড়েছে। সো দিস টাইপ অফ স্পিকিং অ্যাক্টিভিটি ইজ ফর এনহ্যান্সিং, এই ধরনের কথা বলার যে অ্যাক্টিভ কাজ, সেটা কি বৃদ্ধি করার জন্য, কি এনহ্যান্স করার জন্য? প্র্যাকটিসকে কন্ট্রোল করার জন্য? অবশ্যই না। গাইড করার, ওরাল প্র্যাকটিসকে গাইড একদমই না। অ্যাক্টিভ লিসেনিং, এটা তো শোনার কথা হচ্ছে না, স্পিকিং এর কথা হচ্ছে, তাহলে এটাও হবে না। তাহলে ওরাল ফ্লুয়েন্সি প্র্যাকটিস, তারা যাতে কতটা ভালো বলতে পারে সেই জন্য তাদেরকে দুটো ডিভাইডে কম্পিটিশন, একটা ফ্রেন্ডলি কম্পিটিশনের মধ্যে দেওয়া হয়েছে, যাতে তাদের ওরাল ফ্লুয়েন্সি প্র্যাকটিসটা বৃদ্ধি পায়। সো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। এই কোশ্চেন, এই যে কোশ্চেনগুলো করানো হলো, এগুলো সব কিন্তু সিটেট 2024 জানুয়ারি শিফট থেকে নেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলোর মান খুব উন্নত এবং পরীক্ষার জন্য, আপার প্রাইমারি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এইগুলো যদি তোমরা করতে পেরে যাও, তোমাদের কাছে বাকিগুলো জল ভাত হয়ে যাবে কিন্তু। তাই প্র্যাকটিস আমি কিন্তু এটা দিয়ে দেবো গ্রুপে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এখন হয়তো বুঝতে পারছো, কিন্তু প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু ভুলে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। So last question, the students learn patterns of language by repeating model sentences that the teacher provides. স্টুডেন্টস কি করে, ল্যাঙ্গুয়েজ, ভাষার যে প্যাটার্ন রয়েছে, যে স্ট্রাকচার রয়েছে, যে ধারা রয়েছে, সেটা কি করে বোঝে, শেখে কি করে, রিপিটিং মডেল সেন্টেন্সেস। একটা এক্সাম্পলারি, একটা উদাহরণস্বরূপ একটা সেন্টেন্সকে তারা বারবার মানে রিপিট করে, পুনরায় বলে, যেটা নাকি দ্য টিচার প্রোভাইডস, শিক্ষকের দিয়ে একটা মডেল সেন্টেন্স তারা বারবার রিপিট করে শেখে। দে মেমোরাইজ সেট ফ্রেজ অ্যান্ড রিসিভ পজিটিভ রিইনফোর্সমেন্ট ফ্রম দেয়ার টিচার। দে মেমোরাইজ সেট ফ্রেজ, তারা মনে রাখে, মুখস্থ করে ওই নির্দিষ্ট সেট করা যে ফ্রেজগুলো আছে। অ্যান্ড ফ্রম দেয়ার টিচার, তাদের শিক্ষকের কাছ থেকে পজিটিভ রিএনফোর্সমেন্ট পায়, বাহবা পায়। অ্যান্ড দে পারফর্ম দ্য ড্রিল কারেক্টলি, এবং তারা খুব ভালোভাবে সেটাকে মুখস্থ করে বলেও দেয় সঠিকভাবে। দ্য টিচার ইজ ইউজিং দ্য ড্যাশ, টিচার কোন অ্যাপ্রোচ ব্যবহার করছে। দেখো এখানে বুঝতেই পারছো, মেমোরাইজ করছে, প্র্যাকটিস ব্যবহার করছে, প্র্যাকটিস মেথড, হ্যাঁ, ড্রিল মেথড,
তাহলে এখান থেকে অলরেডি ধারণা করে নিচ্ছ এটা কোন কথা বলছে। এখানে সিএলটি তো হবে না। সিএলটি তোমাদের কিন্তু আগেই বলেছি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ এলএসআর ডাব্লিউ কে ফলো করে, তাই না? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, মিনিং বেসড, তাই না? এইগুলোর উপর ভিত্তি করে কমিউনিকেটিভ, তাহলে এইটা তো হবে না, অপশন এ হবে না, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ তো হবে না। টোটাল ফিজিক্যাল রেসপন্স, টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স, অর্থাৎ এখানে টিচার কিছু জেস্চার জেস্চার প্রোভাইড করবেন এবং সেই জেস্চার বা স্পিচ প্রোভাইড করবেন, সেই স্পিচটাকে কি করবে, কপি করবে স্টুডেন্টরা। যেভাবে টিচার তার অঙ্গি ভঙ্গির মাধ্যমে শেখাবে, স্টুডেন্টও সেটাকে অবিকল কি করবে, ইমিটেট করবে, ইমিটেট করে শিখবে। এটা হলো টোটাল ফিজিক্যাল রেসপন্স। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অলরেডি বলে দিয়েছি, যেখানে তোমার গ্রামার ইম্পর্টেন্ট, গ্রামার প্র্যাকটিস করে, হ্যাঁ, সেগুলোর মধ্যে স্ট্রাকচার ফলো করে, সেটা স্ট্রাকচারাল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড, বা এটাকে আমরা বলি আরবি মেথড, এটাকে বলে কি, আরবি মেথড। এই আরবি মেথডে কি বলেছি, এখানে তোমাদেরকে আগেই বলেছি, এখানে মেমোরাইজ করা হয়, এখানে মাদার টাং ব্যবহার করা হয়, ঠিক আছে? এখানে প্র্যাকটিস করা হয়, অর্থাৎ ড্রিল মেথড ফলো করা হয়। এখানে কি থাকে, এখানে পজিটিভ রিএনফোর্সমেন্ট থাকে। সো এইগুলো কিন্তু অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে পড়ে, ঠিক আছে? একটা মানে ডিডাক্টিভ মেথড, জিটি। সো এইটা হবে রাইট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। সো এই ছিল আজকের 15টা কোশ্চেন। তোমাদের কেমন লাগলো? ইউ মাস্ট give your feedback in the comment section so that we can get inspiration from your comments. And if you think this video is good for you, beneficial for you, please share with your friends. Okay, thank you. I don't